পাঠালো, জেলা থেকে তার রিপোর্ট চেয়ে পাঠালো তৃণমূল। আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি, সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, জনপ্রতিনিধিদের রিপোর্টের কথা আগেই বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে প্রত্যেকের কাজ আন্ডার স্ক্যানার, প্রত্যেকের কে কি কাজ করছেন সবই দেখা হচ্ছে, সবই দেখা হবেও। তো এই রিপোর্ট চেয়ে পাঠানো কি এখন থেকেই, যাতে একটা মানে পুরো ক্লিন একটা পরিষ্কার ইমেজ একটা তৈরি করা যায় 2026-এর কথা মাথায় রেখে, যারা কাজ করছেন না তাদের সরিয়ে, যারা কাজ করছেন তাদের ফ্রন্ট মানে সামনের সারিতে নিয়ে আসার, সেই কাজের প্রক্রিয়ায় কি এই রিপোর্ট চাওয়া? প্রথমত হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি নির্ভর করেই থাকে হচ্ছে সংগঠনের ওপর। যে রাজনৈতিক দলের সংগঠন যত বেশি শক্তিশালী হবে, সেই রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ার মতো যে বিষয়গুলি রয়েছে সেখানে ততটা ভালো ফল করবে। এই যে লোকসভা হোক, বিধানসভা হোক, তৃণমূল কংগ্রেসের যে ফল হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে তাদের সাংগঠনিক দিক থেকে যে দক্ষতা বাকি রাজনৈতিক দলের তুলনাতে তারা অনেকটা বেশি এগিয়ে রয়েছে, এবং সেই কারণেই তার ওপর ভিত্তি করে তাদের ফল ভালো হতে শুরু করেছে। যদি 2024-এর লোকসভা নির্বাচনের ফলও দেখতে পাও, তাহলে দেখবে যে একাধিক আসন লোকসভার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও এর মধ্যে বিশেষ কতকগুলি জায়গা রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বেশি বেগ দিয়েছে। তার মধ্যে শহরাঞ্চল রয়েছে, একাধিক বিধানসভা আসন রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই জায়গাতে কোনো ফাঁক ফোকর রাখতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে পারফরমেন্স যাচাই করা হবে, যারা ভালো কাজ করবেন তারা ভালো জায়গায় পাবেন, পদ পাবেন, যারা ভালো কাজ করবেন না কিন্তু পদ আঁকড়ে বসে থাকবেন সেটা দল মেনে নেবেন, এবং সেই বার্তা পরিষ্কার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। এরই রেস ধরে যেটা জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন বিধায়ক, সংগঠনের দায়িত্বপূর্ণ নেতা, যারা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের কাছ থেকে সেই রিপোর্ট সংগ্রহের কাজ শুরু হয়েছে। জানানো হয়েছে, সূত্র মারফত যেটা জানতে পারছি, 2 সপ্তাহের মধ্যে তাদেরকে প্রত্যেককে লিখিত আকারে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তারই এটা বিশ্লেষণ করে, মূল্যায়ন করে আগামী দিনে সংগঠনের ক্ষেত্রে কে কোন ভূমিকা বা দায়িত্ব পালন করবেন তার একটা মাপকাঠি বা তার একটা জায়গা তৈরি হতে পারে। ফলে অবশ্যই 2026-কে মাথায় রেখে ফাঁক ফোকরকে দূরে সরিয়ে রাখার যে প্রচেষ্টা, তাই রিপোর্ট সংগ্রহের মধ্যে দিয়ে শুরু করলো তৃণমূল কংগ্রেস। অতএব যে সময়ের কথা বলছিলেন, যে বক্তব্যের কথা আবির আমাদের বলছিল, সেই বক্তব্য 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একবার শুনে নেওয়া যাক সেই বক্তব্য। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিজুয়াল আমরা সেই ভিজুয়াল পুরোটা দেখাতে পারছি না, সিঙ্গুরের ছবি, সেজন্য আমরা কিছুটা ব্লার করে দিয়েছি, কিন্তু যে অডিও এই ভিজুয়ালের সঙ্গে সেই অডিওটা আপনাদের শোনাবো। এবং চট করে একটু জানিয়ে রাখি, রাস্তা তৈরিতে বাধা দেওয়ার জন্য বাবার মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। এই দেখুন, রীতিমতো মারছে আমার বোনকে, রীতিমতো মারছে আমার বোনকে। এই দেখুন, আমার বাবাকে মারছে, বোনকে মারছে, রীতিমতো। আমার বোনকে দেখ, ও মা বোনকে দেখ, ওই বোনকে চল লাটু সাথে দীপকের সাথে মারছে। ও মা বোনকে দেখ, ও মা বোনকে দেখ, মা বোনকে দেখ, ওই মা বোনকে দেখ, ওই মা বোনকে দেখ, মারছে বোনকে, রীতিমতো গলা টিপে ধরেছে। দেখুন দেখুন, সবাই মিলে ব্যাচ এটা ওটাতে মারছে। ও মা বোনকে দেখ, আমার বোনকে এইভাবে মারা হচ্ছে, লাইভ ভিডিও ফুটে দেখাচ্ছে আমাদেরকে। এই মহিলাগুলো মেরেছে, এই মহিলা, বোন তুই এখানে শো, তুই
রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ, বাবা মেয়েকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে দুই তৃণমূল নেতা, তাদের মদতে এই মারধর করা হয়েছে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর। হাসপাতালে ভর্তি, বেসরকারি হাসপাতালে ভর্তি আহতরা। একদিন আমার বাড়িতে সব ঘেরাও করে আমাকে বলা হলো যে না এইসব ড্রেন ফ্রেন ভেঙে দিতে আমি রাস্তা করবো। তো সেখানে সবাই বাড়িতে ঘেরাও করে আমাদেরকে না বেরোতে দেওয়ার জন্য আমরা থানায় ফোন করেছিলাম, সবাই মিলে বসে একটা ডিসিশন হবে, তার মাঝখানে থানা থেকে লোক এলে তারপরের দিনই এসে আমাদেরকে মারধর করে বাড়ি ঘেরাও করে। আমার বাবা আর বোন ভর্তি আছে, মায়েরও চোট লেগেছে। এখানে মাপ হচ্ছিল, ওরা মাপটা মানছে না। এবার আমি কালকে হওয়াকালীন হয়েছে, আমি ওটা ফ্ল্যাটটা পোতা ছিল, ওটা আমি বারণ করার সময় ও আর ওর ছেলে আমাকে মারে, গলা ধরেছে, আমার হাত ছিঁড়ে নিয়েছে, আমাকে যেমন ইচ্ছে মেরেছে, ওরা 2-4 জনে মিলে। 4 ফুট বাই বোধহয় 50 ফুটের ওপর জায়গা এরা বেশি দখল করে আছে। পিছনের লোক বেরোতে পারে সেই জন্যই রাস্তা করার জন্য এটা করা হয়েছে। কালকে আমাদের সদস্যকে, ও যখন এখানকার স্থানীয় সদস্য অমিতাভ, ও মাপ যাওয়ার সময় ছিল, সেই সময় ওকে লোকজন কম ছিল, সেরকমভাবে ওই দিলীপ সাঁতার ছেলে ওদের পুরো ফ্যামিলি মারধর করেছে, গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছে, গলায় একটা হাড় ছিল সেটাও ছিঁড়িয়ে নিয়েছে এবং আমাকেও পিছন থেকে টেনে তলায় ফেলে দিয়েছে এবং আমার কনুইটাতে চোট লেগেছে। তার বঁটি নিয়ে কেটে ফেলতে যাচ্ছিলো যারা কাজ করতে এসছে তাদেরকেও, এবং এখানে 2-1 বঁটি লেগেছে, কেটে গেছে। আজ সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি আনন্দপুরে একটি বারের সামনে দুষ্কৃতী তাণ্ডবের সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে রীতিমতো ভাঙচুর করা হচ্ছে, একের পর এক গাড়ি ভাঙচুর হচ্ছে এবং দেখা যাচ্ছে যে শুধু গাড়ি নয়, শুধুমাত্র গাড়ি নয়, দেখুন অবস্থা, দেখুন মুখে কারা কাপড় বেঁধে ভাঙচুর করছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার, চিহ্নিত করা গিয়েছে তাদের, যদিও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারা ভেঙে দিয়েছিল, কিন্তু চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই 2 জন কারা? অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, আনন্দপুরের এই ঘটনায় যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা? ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম দিগঙ্কর দাস এবং মহেন্দ্র প্রসাদ গুপ্তা, দুজনেই আনন্দপুরের বাসিন্দা, রবীন্দ্রনাথ কলোনি পোড়াবস্তি এলাকার বাসিন্দা, এবং এই 2 জনকে মূলত কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে 11:30 নাগাদ ঘটনাটি ঘটে বাইপাসের ধারে যে পানশালা, সেখানে এই আচমকাই 10 থেকে 12 জন সেখানে দুষ্কৃতী এসে তাণ্ডব চালায়। কার্যত কিন্তু সেখানে পরপর 4 থেকে 6টি গাড়ি ভাঙচুর করা হয়। শুধুমাত্র তাই নয়, পানশালার যারা স্টাফ বা যারা কর্মী তাদেরকেও কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আনন্দপুর এলাকা থেকেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে এই ঘটনায় আর যারা জড়িত তাদের সন্ধানে তল্লাশি করবে আনন্দপুর থানার পুলিশ। अचानक आवाज हलो फाटारे, मतलब जेरम बम फाटाफाटी করে। হ্যাঁ 4-5 দিন ধরে মার খেয়েছে, 11টা ক্লোজ করে, তারপরে আমরা বন্ধ করে রাতপত্র করছি। আমাদের এডি আছে, ওনার যে ছেলে আছে ওনার গাড়ি, 2 জনের গাড়ি অনেক জাম। ট্যাক্সি চুরি রুখতে গিয়ে এই দেখুন একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, এটা জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চুরি রুখতে গিয়েছিলেন ট্যাক্সি চালক, কিন্তু রুখতে গিয়ে তার মৃত্যু হলো। তার উপর দিয়ে ট্যাক্সি চালিয়ে দিয়ে তাকে একেবারে ল্যাম্পপোস্টে পিষে দেওয়া হলো। আর একটু ডিটেলে জানি, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। জাকারিয়া স্ট্রিটে এই যে ট্যাক্সি চুরি হচ্ছিল, কিভাবে হচ্ছিল, কিভাবেই বা আটকানোর চেষ্টা হলো, মৃত্যুই বা কিভাবে হলো? দেখো, প্রতিদিনই সকালবেলা জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন ট্যাক্সি চালক তারা গাড়ি এখানে রেখে গাড়ি পরিষ্কার বা গাড়ি ধোয়ার কাজ করে থাকে। সেক্ষেত্রে মোহাম্মদ ফিরোজ বলে যে ট্যাক্সি চালকের মৃত্যু হয়েছে, তার ট্যাক্সি চুরি রুখতে গিয়ে সেই জায়গায় আছে সকালেও তিনি ট্যাক্সি ধুচ্ছিলেন বা ট্যাক্সি পরিষ্কার করছিলেন 19 নম্বর জাকারিয়া স্ট্রিটের সামনে দাঁড়িয়ে। হঠাৎই তিনি লক্ষ্য করেন, অর্থাৎ ঠিক রাস্তার উল্টো দিকে 19 নম্বর জাকারিয়া স্ট্রিটের সামনে তার ট্যাক্সি রাখা ছিল এবং উল্টো দিকে জলের যে কল রয়েছে, কল থেকে তিনি বালতি নিয়ে জল আনছিলেন। সেই সময় লক্ষ্য করেন যে তার ট্যাক্সি নিয়ে এক যুবক পালিয়ে যাচ্ছেন। সেই সময় তিনি ছুটে গিয়ে সেই ট্যাক্সি আটকানোর চেষ্টা করেন, অর্থাৎ চোরকে আটকানোর চেষ্টা করেন এবং ট্যাক্সি বাঁচানোর চেষ্টা করেছিলেন, এমনটাই প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তারপরে সরাসরি প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন, সরাসরি সেই সময় গাড়ি সজোরে চালিয়ে তার থেকে ফিরোজকে নিয়েই
ওই যুবক যিনি ট্যাক্সি চুরি করে পালাচ্ছেন সজোরে নিয়ে গিয়ে ও ডান দিকের একদম ফুটপাতের ট্যাক্সি উঠিয়ে দেয় এবং সেখানে যে ল্যাম্পপোস্ট ছিল সেই ল্যাম্পপোস্টের মাঝে যে ফিরোজটি আটকে যায় তার বুকে এবং লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ শরীরের নিচের অংশে সজোরে গুরুতর আঘাত লাগে। এরপরে তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। এরপরই ফিরোজের পরিবারের তরফে জোড়াসাঁকো থানাতে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর করে তদন্ত শুরু করেছে জোড়াসাঁকো থানার পুলিশ এবং ট্যাক্সি যিনি চুরি করে পালাচ্ছিলেন সেই যুবককেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। যে সময়ের এই ঘটনা সেই সময় সাক্ষী ছিলেন দুজন, তারা বলছেন সেই সময়ের ঘটনার কথা। ওই যে ফিরোজ আছে ওটা ড্রাইভার, ওনার নিজের গাড়ি নেই, ও বার থেকে যে স্ট্রিং ধরিয়েছে, এখান থেকে স্ট্রিং তো ঘুরিয়েছে তো ওই পোলে ভিতরে যে না চলে আসলো ওই পোলে। আর আপনার এই আপনার কি বলছি ওই যে গেট আছে ড্রাইভারের সিট গেট, ওই ধরে একদম পিস্তা হয়ে গেছে। গাড়ি যে চুরি করেছিল ওই চালাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, না না বারে ওটা মনে হচ্ছে বলছিল কি রাজাবাড়ি থেকে থাকে। না না কোনো, এটা তো ফার্স্ট টাইম এটা কেস হয়েছে। মানে গাড়িটা চোরটা স্টার্ট করলো, ওখানে 60টা স্পিড আসলো আর মোহাম্মদ ফিরোজ ধরলো ওকে, আর ডান দিকে এরকম ও কাটালো, ও অনেক স্পিডে 60 স্পিডে গেল, এখানে গাড়ি ঢুকিয়ে গেল। আর এই পোলে কাছে গাড়িটা পুছে মোহাম্মদ ফিরোজ চেপে গেছে। আর সিনা মধ্যে অনেক ধাক্কা লাগলো আর অনেক চোট লাগলো, 1 মিনিটের জন্য বেহোশ হয়ে গেল। তারপরে আমরা লোক সব মেডিকেল নিয়ে গেলাম, ওখানে গিয়ে মানে বেহোশ হয়েছিল। তারপরে এখানে কি হলো পুলিশে জানবে। জেলে রয়েছে শেখ শাহজাহান, সুনাগরিকের মতো আয়কর দিতে চান, কিন্তু চাইলেই তো পারবেন না, তার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো সে ব্যাংক স্টেটমেন্ট পাবে কি করে? তার তো অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে, রাখা রয়েছে। সুতরাং ব্যাংক স্টেটমেন্ট হাতে পাচ্ছেন না, আর তার আয়কর দেওয়াও হচ্ছে না। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, তাহলে উপায়? দেখো, সংশোধনাগারে বসেই শেখ শাহজাহান তিনি তার আয়কর রিটার্ন বা আয়কর জমা করতে চাইছেন। সেই জায়গা থেকে আজকে ইডি স্পেশাল কোর্টে তার আইনজীবী আবেদন করেন আদালতের কাছে যে শেখ শাহজাহান তার আয়কর রিটার্ন জমা করতে চান 24 বছরের। এই জায়গা থেকে তার প্রয়োজন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু তিনি ব্যাংক স্টেটমেন্ট হাতে না পাওয়ায় তাই আদালতে দ্বারস্থ হয়েছেন। এই জায়গা থেকে আদালতের পর্যবেক্ষণ যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা এই ব্যাংক স্টেটমেন্ট হাতে পাওয়ার ক্ষেত্রে আদালত কোনো রকম নির্দেশ জারি করতে পারবে না, কারণ তাদের আদালতের এখতিয়ারভুক্ত নয় বিষয়টি। ব্যাংক স্টেটমেন্ট যদি পেতে হয় তাহলে ইডির কাছে বা ইডির কাছে তদবির করতে হবে, ইডির কাছে শাহজাহানকে আবেদন করতে হবে। তার সঙ্গে জানিয়ে রাখবো যে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে ইডির তরফে বেশ কিছু তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো ফ্রিজ করে নেওয়া হয়েছে এবং ফ্রিজ করার কারণে ব্যাংক স্টেটমেন্ট হাতে পাচ্ছেন না শেখ শাহজাহান। এই কারণে তিনি আয়কর রিটার্ন জমা করতে পারছেন না। সেই জায়গা থেকে কোর্টের যে পর্যবেক্ষণ এখন দেখার শেখ শাহজাহান তার আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ইডির কাছে কোনো আবেদন করতে গেলে, কারণ আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আয়কর রিটার্ন যদি করার থাকে তার যদি ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় তাহলে ইডির কাছে আবেদন করতে হবে। কেরলের ওয়েনারে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। এখনো পর্যন্ত ল্যান্ডস্লাইডে ধসে 70 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এমনই যে আগামী 2 দিন অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন শোক ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে, কেরলের তরফে। এবং পরিস্থিতি কি তা প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন দিল্লি থেকে রাহুল গান্ধী, তার কারণ ওয়ায়নারের সাংসদ ছিলেন তিনি এবং সেখানে এবার যখনই ভোট হবে সেখানে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভোটরা তিনি প্রার্থী হবেন জানিয়ে দিয়েছেন। তো দিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, ওয়াইনার নিয়ে কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা কিন্তু লাখে লাখে বাড়ছে এবং এখনো অনেকেই চাপ হয়ে রয়েছেন যে ডেব্রিস এসছে এবং যে বোল্ডারগুলি এই ল্যান্ডস্লাইডের ফলে নেমে এসেছিল সেই বোল্ডারে প্রচুর মানুষ সেই বোল্ডারের তলায় এবং পুরো ডেব্রিসের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এখনো অন্তত পক্ষে 800 জনেরও বেশি মানুষ তারা মিসিং রয়েছেন এবং ফলে যখন উদ্ধার কার্য শেষ হবে তারপরে
এই মৃতের সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আর্মি তরফ থেকে কন্ট্রোল সেন্টার কালিকাতে এস্টাবলিশ করা হয়েছে, সেখান থেকে আর্মি নামানো হয়েছে এবং নেভির একটি 50 জনের টিম তারাও নেমেছেন ঘটনার ফলে উদ্ধার কার্য করার জন্য। কিন্তু যেখানে মূল সমস্যাটা হচ্ছে যে এখনো আবহাওয়া এবং পরিবেশ সেখানকার খুব বেশি উন্নত হয়নি, যার ফলে উদ্ধার কার্য কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের, যারা মৃত হয়েছেন তাদের পরিবারের জন্য। অমিত শাহ তরফ থেকে দিল্লি থেকে খোঁজ নেওয়া হয়েছে এবং সমস্ত রকমের কেন্দ্রের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কেরালা সরকারকে। তুমি যেমনটা বললে যে কেরালার সরকার আগামী 2 দিন রাজ্যের তরফ থেকে শোক জ্ঞাপনের জন্য 2 দিন স্টেট মোর্নিং এর কথা ঘোষণা করেছেন। রাহুল গান্ধী তিনিও ওয়েনারের পথে তিনি এগোচ্ছেন এবং তিনি ওয়েনার যাচ্ছেন। সার্বিকভাবে ওয়েনারের পরিস্থিতি এখনো কিন্তু যথেষ্টই চিন্তায় রয়েছে, তার কারণ প্রচুর মানুষ এখনো পর্যন্ত মিসিং রয়েছেন। তার কারণ এখনো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।